সবাইকে স্বাগত আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে খোলামেলা কথা বলতে আমাদের হয়তো একটু অস্বস্তি লাগে, কিন্তু বিশ্বাস করুন বিষয়টা আমাদের সবার জানা ভীষণ ভীষণ জরুরি। আজকের মূল বিষয় হল শারীরিক নিরাপত্তা এবং সুরক্ষা। না, এটি কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং এটি হল শিক্ষা এবং বাচ্চাদের ক্ষমতায়নের একটা শক্তিশালী রূপরেখা। চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনাকে আমরা একটা টুলকিট হিসেবে ভাবতে পারি। শারীরিক নিরাপত্তার একেবারে গোড়ার কথা থেকে শুরু করে নিরাপদ আর অনিরাপদ স্পর্শের তফাৎ, বিপদের সংকেতগুলো চিনে নেওয়া, গোপনীয়তার ধরন, বাচ্চাদের শেখানোর কিছু দারুণ কৌশল এবং সবশেষে যদি কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায় তখন ঠিক কী করতে হবে, এই পুরো পথটাই আজ আমরা ধাপে ধাপে জেনে নেব। চলুন একদম প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক। ১ নম্বর, শারীরিক নিরাপত্তার ভিত্তি। কেন এই বিষয়টা নিয়ে বাচ্চাদের সাথে কথা বলা এতটা জরুরি সেটা আগে আমাদের একটু পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। জানলে অবাক হবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে লাখ লাখ শিশু প্রতিনিয়ত অনিরাপদ পরিস্থিতির শিকার হচ্ছে। আর এই ধরনের সহিংসতা তাদের মনের সারা জীবনের জন্য গভীর একটা ক্ষত তৈরি করে দেয়। তবে আশার কথা কি জানেন, এর সবচেয়ে বড় আর কার্যকারী হাতিয়ার হল সঠিক শিক্ষা। আগে থেকে জানা থাকলে অনেক বড় বিপদ সহজেই এড়ানো সম্ভব। এবার আসুন দ্বিতীয় অংশে যাই, নিরাপদ আর অনিরাপদ স্পর্শের সংজ্ঞা। এখানে বিশেষজ্ঞরা কিন্তু একটা দারুণ কাজ করেছেন। তারা এমন কিছু শব্দ বেছে নিয়েছেন যেগুলো শুনলে বাচ্চারা ভয় পাবে না বা লজ্জা পাবে না, বরং খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। খেয়াল করে দেখবেন, আমরা সাধারণত ভালো বা খারাপ স্পর্শ বলি, তাই না? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই শব্দগুলোর বদলে নিরাপদ আর অনিরাপদ স্পর্শ বলাটা অনেক বেশি কার্যকরী। নিরাপদ স্পর্শ মানে যেটা শিশুকে ভালোবাসা বা সম্মান বোঝায়, ধরুন বাবা মায়ের আদর বা একটা হাই ফাইভ। আর অনিরাপদ স্পর্শ যেটা শিশুর মনে ভয়, অস্বস্তি বা লজ্জা তৈরি করে, কিংবা কেউ যদি গোপনে তার শরীরের গোপনাঙ্গে হাত দেয়। এই নিরাপদ আর অনিরাপদ শব্দ দুটো ব্যবহার করলে বাচ্চাদের মনে আর কোনো বিভ্রান্তি থাকে না। আর হ্যাঁ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো শরীরের গোপনাঙ্গ বলতে ঠিক কী বোঝায় সেটা একদম জলের মতো পরিষ্কার করে দেওয়া। সাধারণত অন্তর্বাষ্টিয়ে ঢকা অংশ, বিশেষ করে বুক, নিতম্ব এবং যৌনাঙ্গ। বাচ্চাদের শেখানোর সময় এই জায়গাগুলো নিয়ে যেন কোনো অস্পষ্টতা বা রাগঢাক না থাকে। সরাসরি বলাটাই সবচেয়ে ভালো। বিশেষজ্ঞরা একটা খুব সুন্দর বাক্য শিখিয়েছেন, যেটা আমরা সবাই বাচ্চাদের বলতে পারি। ঠিক এইভাবে বলা যায়, স্বাস্থ্য বা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণ ছাড়া, এমনকি খুব কাছের কেউ হলেও কারও অধিকার নেই তোমার গোপনাঙ্গ স্পর্শ করা। আর যদি এমন কিছু হয় এবং তোমার অস্বস্তি লাগে, তবে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কথা বলার অধিকার তোমার ১০০ ভাগ আছে। ভাবুন তো, এই কথাগুলো একটা বাচ্চার আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দিতে পারে। এবার আসছি আমাদের তৃতীয় অংশে, নির্যাতনের লক্ষণ শনাক্তকরণ। এটা অত্যন্ত জরুরি একটা দিক। বাচ্চারা অনেক সময় মুখে কিছু বলতে পারে না, কিন্তু তাদের কিছু আচরণগত, মানসিক বা শারীরিক লক্ষণ আমাদের সতর্ক করে দিতে পারে। এগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, মানসিক লক্ষণ। কোনো হাসিখুশি বাচ্চা যদি হঠাৎ করেই অতিরিক্ত রেগে যায় বা পরিবার বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নেয়, সেটা কিন্তু একটা বড় অ্যালার্ম। এছাড়াও অকারণে ভয় পাওয়া, উদ্বেগ, বিষণ্ণতা বা খুব ঘন ঘন মুড সুইং হওয়া, এগুলো প্রাথমিক সতর্ক বার্তা হিসেবে কাজ করতে পারে। শারীরিক লক্ষণ মানে কিন্তু শুধু বাইরে থেকে দেখা যাওয়া কোনো আঘাত নয়। ঘুমের প্যাটার্ন বদলে যাওয়া, প্রায় দুঃস্বপ্ন দেখা, হাঁটা চলা বা বসতে গিয়ে কোনো অসুবিধে হওয়া বা গোপনাঙ্গে কোনো কারণহীন অস্বস্তি বোধ করা, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ, যেগুলো অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। এর পাশাপাশি আচরণগত লক্ষণগুলো মাথায় রাখতে হবে। বাচ্চাটি কি নির্দিষ্ট কোনো মানুষ বা জায়গাকে ভয় পাচ্ছে, একা থাকতে চাইছে না, কিংবা তার বয়সের তুলনায় অতিরিক্ত যৌনজ্ঞান প্রকাশ পাচ্ছে। এমনকি টয়লেট ট্রেনিং হয়ে যাওয়ার পরও যদি কোনো বাচ্চা হঠাৎ করে বিছানায় প্রস্রাব করতে শুরু করে বা পড়াশোনায় খুব খারাপ করতে থাকে, তবে সতর্ক হতে হবে। হ্যাঁ, এর যে কোনো একটা লক্ষণ হয়তো একা কিছু প্রমাণ করে না, কিন্তু যদি দেখেন ব্যাপারটা বারবার ঘটছে, তাহলে কোনোভাবেই সেটাকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না।
আমাদের 4 নম্বর পয়েন্টটা হলো গোপনীয়তা বা সিক্রেসি বুঝা। যারা শিশুদের উপর নির্যাতন চালায় তারা একটা খুব চতুর কৌশল ব্যবহার করে। তারা বাচ্চাদের মাথায় এই গোপন রাখা বা সিক্রেটের ধারণাটা খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেয়। এখানে একটা খুব বড় প্রশ্ন আসে, বাচ্চারা কেন এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকে জানাতে চায় না? কেন তারা চুপ করে থাকে? চলুন তাদের মনের ভেতরে সেই মনস্তাত্ত্বিক বাধাগুলো একটু বোঝার চেষ্টা করি। এই নীরবতার কারণগুলো কিন্তু বেশ গভীর। বাচ্চাটা হয়তো চরম ভয় বা হুমকির মধ্যে আছে, কিংবা ভাবছে বললেই বোধহয় তাকে শাস্তি পেতে হবে। অনেক সময় তারা লজ্জায় পড়ে যায় বা বিভ্রান্ত হয়ে ভাবে যে দোষটা বুঝি তারই। কিন্তু জানেন, সবচেয়ে মর্মান্তিক সত্যিটা কি? বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতনকারী এমন কেউ হয় যাকে বাচ্চাটা আগে থেকেই চেনে এবং খুব বিশ্বাস করে। এই জন্যে বাচ্চাদের নিরাপদ আর অনিরাপদ গোপনীয়তার মধ্যে তফাৎটা বুঝিয়ে দেওয়া খুব দরকার। নিরাপদ গোপনীয়তা কি? যেমন ধরুন কারো জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান। এটা তো একটা সাময়িক ব্যাপার যেটা শেষে সবাইকে আনন্দ দেয়। আর অনিরাপদ গোপনীয়তা হলো এমন কিছু যা একটা বাচ্চাকে ভয় দেখায়, অস্বস্তিতে ফেলে বা কষ্ট দেয়। এই ছোট্ট উদাহরণটা দিলে বাচ্চারা খুব সহজেই ব্যাপারটা ধরতে পারবে। এবার আমরা আলোচনা করব পঞ্চম অংশ নিয়ে, সুরক্ষামূলক কৌশল। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো জানলাম, কিন্তু বড় হিসেবে আমরা বাচ্চাদের সুরক্ষিত রাখতে ঠিক কি বাস্তবমুখী পদক্ষেপ নিতে পারি সেটাই এখন দেখব। শিশু সুরক্ষা বিশেষজ্ঞরা একটা কথা খুব জোর দিয়ে বলেন, একটা বাচ্চার বয়স 10 বছর হওয়ার আগেই তাকে তার বয়সের উপযোগী ভাষায় এই শারীরিক নিরাপত্তার শিক্ষাগুলো দেওয়া শুরু করা উচিত। দেরি করা একদমই ঠিক নয়। এখানে বেশ কয়েকটা দারুণ কৌশলের কথা বলা হয়েছে। প্রথমেই আমাদের একটা খুব প্রচলিত ভুল ধারণা ভাঙতে হবে। আমরা ভাবি স্ট্রেঞ্জার বা অপরিচিত মানুষরাই শুধু বিপদ। এটা একদমই একটা মিথ। পরিচিত আত্মীয়, প্রতিবেশী বা চেনা মানুষের দ্বারাও এটা হতে পারে। এরপর বাচ্চাদের শিখিয়ে দিন তারা যেন অন্তত 3 থেকে 5 জন বিশ্বস্ত বড় মানুষকে বেছে নেয়, যাদের কাছে তারা যে কোনো প্রয়োজনে বা বিপদে নির্দ্বিধায় ছুটে যেতে পারে। আর হ্যাঁ, আজকের এই ডিজিটাল যুগে ইন্টারনেটও সমান নজরদারি দরকার। মোবাইল বা ল্যাপটপ সবার সামনে রাখা আর অনলাইন গ্রুমিং নিয়ে বাচ্চাদের সাথে খোলামেলা কথা বলাটা কিন্তু এখন সময়ের দাবি। সবশেষে সবচেয়ে জরুরি জিনিসটা শেখান, দৃঢ়তা। কেউ অস্বস্তিকরভাবে ছুলে তাকে চিৎকার করে না বলা এবং সেখান থেকে তৎক্ষণাৎ সরে যাওয়া। এক্ষেত্রে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা খুব শক্তিশালী কথা শেখানো যেতে পারে। তোমার শরীর শুধুই তোমার। যে কোনো স্পর্শে যদি তোমার অস্বস্তি হয়, তুমি নিশ্চিন্তে না বলতে পারো। আর সত্যি কথা বলার জন্য তোমাকে কখনো কোনোদিনও শাস্তি পেতে হবে না। এই কথাগুলো বাচ্চাদের মন থেকে ভয় দূর করে তাদের সাহসী করে তোলে। তাদের বুঝতে সাহায্য করে যে বড়দের সম্মান করার মানে এই নয় যে তাদের যে কোনো খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতে হবে। আমরা চলে এসেছি আজকের আলোচনার সবচেয়ে স্পর্শকাতর এবং জরুরি অংশে, অভিযোগের প্রতিক্রিয়া। ঈশ্বর না করুন যদি কখনো সবচেয়ে খারাপ পরিস্থিতিটা ঘটেই যায়, তখন ইমার্জেন্সি প্রোটোকল হিসেবে ঠিক কী করতে হবে সেটাই আমরা এখানে জানব। ভেবে দেখুন, কোনো বাচ্চা যদি এসে এমন একটা অভিযোগ করে বসে, তখন একজন অভিভাবক হিসেবে ঠিক কী করা উচিত? চলুন ধাপে ধাপে জেনে নিই, যাতে আমাদের কোনো ভুলের জন্য বাচ্চার মানসিক আঘাত বা ট্রমা আরও বেড়ে না যায়। এই ইমার্জেন্সি রেসপন্স প্রোটোকলটা কিন্তু খুবই সংবেদনশীল। প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল নিজের শান্ত থাকা। কোনোভাবেই চিৎকার বা আতঙ্ক প্রকাশ করা যাবে না। দ্বিতীয়ত, বাচ্চার কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কোনো মতেই সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এরপর তাকে বারবার আশ্বস্ত করতে হবে যে সে নিরাপদ। তার তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পরপরই দ্রুত কোনো পেশাদার বা প্রফেশনাল সাহায্য নিতে হবে। মনে রাখবেন, আপনার এই প্রথম দিককার মানসিক সাপোর্ট আর শান্ত আচরণ একটা বাচ্চার দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতি অনেকাংশে কমিয়ে দিতে পারে। সেই কঠিন মুহূর্তে একটা বাচ্চার কানে এই কয়েকটা কথা জাদুর মতো কাজ করে। আমাকে বলে, তুমি একদম ঠিক কাজ করেছ, এতে তোমার কোনো দোষ নেই। হ্যাঁ, ঠিক এই কথাগুলোই তাকে বলা দরকার। প্রতিটা শব্দ এখানে ভীষণ ভীষণ শক্তিশালী। আমরা আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। যদি শারীরিক নিরাপত্তার শিক্ষা মূলত আত্মমর্যাদা এবং আত্মরক্ষারই একটা পাঠ হয়, তবে প্রতিটি শিশু যাতে সম্পূর্ণ নিরাপদ বোধ করে বড় হতে পারে, তার জন্য সমাজ হিসেবে আজ আমরা সবাই মিলে কিভাবে কাজ করতে পারি?
মনে রাখবেন, এই শিক্ষা শিশুদের সরলতা কেড়ে নেয় না, বরং তাদের সুরক্ষিত রাখে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন আর শিশুদের নিরাপদে রাখবেন।